আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে সকল অস্ত্রধারী বাহিনীগুলো মাঠ পর্যায়ে কাজ করে থাকে, তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ অন্যতম। আজকে আমি বাংলাদেশ পুলিশের ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনার চেষ্টা করব। বেশ কয়েকটি ধাপে আমরা এই আলোচনাগুলো করার চেষ্টা করব। সাধারণত সবাই যেভাবে সচরাচর আলোচনা করে থাকে, আমি একটু ব্যতিক্রমভাবে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই শুধু খারাপ দিকটাই বলে, অনেকে শুধু ভালো দিকটাই বলে। আমি ভালো খারাপ উভয় দিকটি মিলিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। তবে সমাজের যেটা বাস্তবতা, আমি সে বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। বাংলাদেশ পুলিশ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বাহিনী। দিনে হোক রাতে হোক তাদের প্রয়োজন আমাদের সর্বদাই লেগে থাকে, হয় আমার অথবা আপনার। কারো না কারো যে কোনো সময় প্রয়োজন হয়েই থাকে। 999টি চালু হওয়ার পর থেকে তাকে সেখানে কল দেওয়ার যে প্রবণতা, সেখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশ পুলিশের প্রয়োজনীয়তা কতটুকু আছে। এখন এই বাহিনীটি কতটুকু পেশাদারিত্বর সাথে দায়িত্ব পালন করছে, কতটুকু পারছে না, কেন পারছে না, আমরা আজকে সে বিষয়টি নিয়ে আলাপ করব। শুরুতেই বলি বাংলাদেশ পুলিশের কিছু দোষ ত্রুটি সম্পর্কে, যেগুলো আমাদের সমাজে সচরাচর আমরা সবাই জানি বলি। প্রথমটি আসে ঘুষ ও দুর্নীতি। আমরা বাংলাদেশ পুলিশকে এমনভাবে সংজ্ঞায়িত করি যেন ঘুষ ও দুর্নীতি বাংলাদেশ পুলিশের সাথে ওতপ্রোতভাবে লেগে আছে। আমরা এমন একটি ভাব করি যেন আমাদের সমাজে যে সকল রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে, তারা কেউ ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত না। শুধুমাত্র এই বাহিনীটি এককভাবে ঘুষের সাথে সম্পর্কিত। আমরা যখনই সেবা নিতে যাই, শুধু তারা ঘুষই চায়, ঘুষ ছাড়া তাদের কাছ থেকে আমরা কোনো সেবা পাই না। আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশের একটি সংস্থা দেখান যে সংস্থাটি ঘুষ ছাড়া খুব সুন্দরভাবে আপনার কাজ করে। ঘুষ ব্যতিরেকে আপনার কাজটি আপনি খুব সহজভাবে করতে পারেন। একটা সংস্থার নাম বলেন তো। আমার জানা নেই, আপনার জানা থাকতে পারে। যদি জানা থাকে অবশ্যই কমেন্টে এসে নামটি বলবেন। এবার আসা যাক পুলিশ কেন ঘুষ খায়। পুলিশ নানাবিধ কারণে ঘুষ খেয়ে থাকে। প্রথমটি হলো তাদের বেতনের স্বল্পতা। প্রথমটি হলো তাদের যে বেতন দেয়া হয়, সে বেতন তাদের জন্য যথেষ্ট হয় না। বাংলাদেশের বেতন কাঠামোটা এমনভাবে সাজানো আছে, 2015 সালের পর থেকে যারা উচ্চ পর্যায়ের অফিসার আছে তাদের বেতন এক ধরনের, এবং যারা নিম্ন পর্যায়ে চাকরি করে তাদের বেতন অন্য ধরনের। এখানে একটা বড় বৈষম্য আছে। এই বৈষম্য নিয়ে অনেক কথা বললেও এটি নিরসনের জন্য সমাজের কোনো স্তর থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না। বাংলাদেশ পুলিশের যারা নিম্ন পদে চাকরি করে, তারাও এই বৈষম্যের শিকার। তারা চায় তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে, কিন্তু বেতন কাঠামোটা এমনভাবে গড়ে তোলা হয়েছে যে তাদের পক্ষে এটা সম্ভব হয় না। শুধু তাদের না, যারা বাংলাদেশে নিম্ন পদে চাকরি করে তাদের সকলের ক্ষেত্রে একই বিষয়। আমার কথা শুনে আবার কেউ আন্দোলনে যায় না। আমি এটি একটি সামাজিক প্রেক্ষিতে বলতেছি। যে বিষয়টি হয়, বাংলাদেশে যেহেতু বেতন কম, একজন পুলিশ সদস্য মাস শেষ করতে না পারার আগে যখন তার বেতন শেষ হয়ে যায়, সে তখন অনেক অর্থকষ্টে ভোগে। তাকে নিকটতম আত্মীয় স্বজনের কাছে ঋণ করতে হয়, বন্ধু বান্ধবদের কাছে ঋণ করতে হয়। আর এটি যখন মাসের পর মাস চলতে থাকে, তখন একটি মানুষের সৎ থাকা নিয়ে সংশয় সৃষ্টি হয়। সে নিজে নিজেই ভাবে সে আর সৎ থাকবে কিনা। অনেক সময় পারিবারিক দিক থেকেও অনেক আর্থিক চাহিদা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অনেক পুলিশ সদস্য সৎ থাকতে পারে না। এটা একটি সামাজিক দিক, এটা থাকবে, এবং প্রত্যেক সমাজে আর্থিক এই সমস্যাটা থাকবে। রাষ্ট্রীয় বেতন কাঠামো যতদিন না সংশোধন করা হবে, ততদিন নিম্নতর স্তরে যারা চাকরি করে তাদের এই সমস্যাগুলোর সমাধান হবে না। তারা খারাপ অসৎ উপায় উপার্জনের দিকে ঝুঁকে পড়বে। বাংলাদেশ পুলিশ সদস্যদের ক্ষেত্রেও একই রকম, এছাড়া অন্যান্য সংস্থাতে যারা আছে তাদের ক্ষেত্রেও একই রকম। বাংলাদেশ পুলিশ সদস্যদের যে বেতন, ধরে নেওয়া যাক একজন কনস্টেবল যখন নিয়োগ পায়, তখন সে সর্বসাকুল্যে প্রায় 15 থেকে 16 হাজার টাকা মতো বেতন পায়। এখন ভাবুন তো, এই বাজারে 15-16 হাজার টাকা বেতন দিয়ে সে কিভাবে চলবে। সে যদি বিবাহ করে, তখন তাকে তার ফ্যামিলি নিয়ে থাকতে হয়। ফ্যামিলি নিয়ে থাকতে গেলে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে হয়।
সাধারণত তাদের চাকরি হয়ে থাকে নিজ জেলার বাইরে। নিজ জেলার বাইরে যখন হয় তখন তাকে বাসা ভাড়াটা অনেক বেশি গুনতে হয়। যদি সেটি বিভাগীয় শহর হয়ে থাকে বা জেলা শহর হয়ে থাকে, সেক্ষেত্রে বাসা ভাড়ার হারটাও অনেক বেশি হয়ে থাকে। তার বেতনের অর্ধেক টাকা বাসা ভাড়াতেই যায়। তাছাড়া তার সংসারে তো আরও অন্যান্য খরচ আছে, সেগুলো সে কীভাবে মেনটেন করবে? এগুলো কি কখনো ভাবা হয়? আর ভাবলেও সেটা কেন সমাধান করা হয় না? এভাবে একটি পুলিশ সদস্য যদি দিনের পর দিন বেতন কষ্টে ভুগতে থাকেন, সে কিন্তু একসময় অসৎ পথ অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। তাই বলে আমি বলছি না যে কষ্ট হলে অসৎ পথ অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে সৎ থাকার। তথাপি রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে। একজন ব্যক্তি যেন সৎ থাকতে পারে, সেজন্য তার ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু বেতন প্রয়োজন, সে বেতন কাঠামো নির্ধারণ করা।